জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমনই গুঞ্জন চলছে রাজনীতির মাঠে। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছেন দল দুটির নেতারা। যদিও এনসিপির মুখপাত্র বলছেন স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা। একজন বিশ্লেষক মনে করেন দলকে বিকশিত করতে চাইলে এককভাবেই চলা উচিত এনসিপির। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করেই জামায়াত ইসলামীর সাথে সমঝোতা করে গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি 11 দলের সাথে আসন ভাগাভাগি করে দলটি জয় পায় 6টিতে। নির্বাচনের পরও বিভিন্ন দাবিতে জামায়াতের সাথে সভা সমাবেশে অংশ নিচ্ছে এনসিপি। এদিকে 11 দলের কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে খেলাফত মজলিস। এর মধ্যেই গুঞ্জন উঠেছে জোট ছাড়তে যাচ্ছে এনসিপিও। তবে এমন গুঞ্জনকে পাত্তা দিতে চান না জামায়াতে ইসলামীর অন্যতম এই নীতি নির্ধারক। দুই দল নয়, এক দল চলে গেছে, আমি যত জানি, বা ওইভাবে পুরো যায়ও নি, তারা আমাদের অংশগ্রহণ করছে এটা করার জন্য, কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে। আর জাতীয় নাগরিক পার্টির এই ধরনের আলোচনার ব্যাপারে আমি অবহিত নই। জামায়াতের জোট থেকে বেরিয়ে কয়েকটি দল হেফাজতে ইসলামের পরামর্শে নতুন জোট করতে যাচ্ছে, এমন দাবিকেও উড়িয়ে দেন তিনি। আমি মনে করি না যে জামায়াতের এই জোট থেকে কেউ গিয়ে ওই ধরনের জোটে অংশগ্রহণ করবে। এদিকে এই মুহূর্তে জামায়াতের সাথে ঠিক কোন ধরনের সম্পর্ক বজায় রাখছে এনসিপি, এমন প্রশ্নে দলটির মুখপাত্র বলছেন এর চাবিকাঠি আছে জুলাই সনদের মধ্যে। এই জোটটা একসাথে নির্বাচনের পরেও থাকার কারণটা হচ্ছে এই গণভোটের রায় বাস্তবায়ন। তো এই ছাড়া কিন্তু অন্য কোনো সমঝোতা বা বোঝাপড়া এখন পর্যন্ত নাই, আনটিল নতুন কোনো বোঝাপড়া যদি না হয়। তবে বেশ কিছুদিন থেকে একটি আলোচনা চলছে যে স্থানীয় নির্বাচন এককভাবে করতে যাচ্ছে এনসিপি। সেই পরিকল্পনার কথায় সায় দিলেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতেছি। নির্বাচনের মাঠে জামাতের প্রার্থী থাকলে, বিএনপির প্রার্থী থাকলে, আমাদের প্রার্থী থাকলে সবার মধ্যেই তো একটা প্রতিযোগিতা হবে। ফলে সবসময় তার নির্বাচনে কিছু ভালো খারাপ সব দিকেই আছে। তবে একজন বিশ্লেষক মনে করেন জামায়াতের সাথে হয়তো বেশি দিন একসাথে থাকবে না এনসিপি। ঠিক কোন কারণে তার একটা ব্যাখ্যাও দিলেন রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক। স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হওয়ার কথা আগামী সেপ্টেম্বর অক্টোবরে, ওই নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই হয়তো জামাত প্রার্থী এবং এনসিপির প্রার্থীদেরকে নিয়ে হতে পারে, এবং সেটিকে সামনে রেখে এক ধরনের ভাঙনের সম্ভাবনা তৈরি হতে পারে। এনসিপির একটি লক্ষ্য থাকবে যে একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়া, কিন্তু যদি আমরা জামায়াতে ইসলামের সাথে থাকে তাহলে এনসিপির কিন্তু সেই সম্ভাবনা থাকবে না। জামায়াত এনসিপি সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে তা স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেই স্পষ্ট হতে পারে বলে মনে করেন অনেকে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। দিল্লির সাথে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা। এক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বিষয়ে দেশটির সরকারের অবস্থান স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সোমবারে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লিতে যাবার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট সুফিয়ান ফারাবির। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ৫ আগস্ট সংবাদ সম্মেলন ডেকেছে। দেশটিতে আশ্রয় নেওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম সশরীরে রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার অধ্যায় পেছনে ফেলে ঢাকা দিল্লি সম্পর্ক যখন আবারও উষ্ণতার দিকে, তখনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই সংবাদ সম্মেলন ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে দিল্লির উচিত তাদের অবস্থান স্পষ্ট করা। আমরা যেটা ফলো করছি যে ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। এ সময় শামা ওবায়েদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে থমকে যাওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের পালে
এখন যে হাওয়া লেগেছে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছে ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি। আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থানের মাধ্যমে দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে বর্তমান সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সমান কূটনীতি চলবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেটা সময় বলে দিবে কখন, কোথায়, কিভাবে উনি কোন দেশে উনি সফর করবেন। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বোমা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের চেষ্টা করছে সরকার, তবে তার সন্দেহ বেনজিরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে। শারমিন নীরা রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী 5 আগস্ট। এমন বাস্তবতায় দিনটিকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে জানতে চান সাংবাদিকরা। এর জবাবও দেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সম্প্রতি বিভিন্ন স্থানে বোমা কিংবা বোমা সদৃশ বস্তু পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে শঙ্কিত হবার কিছু নেই আশ্বস্ত করেন মন্ত্রী। বলেন, সরকার সতর্ক। যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। সাবেক আইজিপি সম্পর্কে তিনি বলেন, বেনজির আহমেদ যাতে দুবাই ছাড়তে না পারে সেই শর্তে জামিন দিয়েছে আরব আমিরাতের আদালত। তার জামিন বাতিলের জন্য কাজ করছে সরকারের নিয়োগ করা ল ফার্ম। ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে। ট্রাম্পের বিশেষ দূতের সম্প্রতি সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হচ্ছে তিনি আশা প্রকাশ করেছেন। শারমিন নীরা, ৭১, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ 120 দিন 4 মাসের মধ্যে গুম সংক্রান্ত মামলার তদন্ত এবং সর্বোচ্চ 120 দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু হলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান যুক্ত করা হয়েছে আইনে। একই সঙ্গে গুমকে জামিন এবং আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে আইনের খসড়া মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এখন এটাই যেন নিত্যদিনের চিত্র। কোথাও দীর্ঘ সারি, কোথাও আবার গ্যাস না থাকায় বন্ধ স্টেশন। সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত গাড়ি ও সিএনজি চালকরা। অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয়, অথচ থেমে নেই ঋণের কিস্তি সহ দৈনন্দিন খরচ। সবুজ মাহমুদের রিপোর্ট। আব্দুল হাকিম গাড়ির চালক, মালিকও তিনি নিজেই। রাইড শেয়ারিং করে আয় করেন, তা দিয়েই চলে সংসার, মেটাতে হয় গাড়ি কেনার ঋণের কিস্তিও। সকাল 9টায় গ্যাস নিতে এসেছেন সিএনজি স্টেশনে, কিন্তু সামনে দীর্ঘ সারি, কখন পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। অভিজ্ঞতা বলছে এই অপেক্ষা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত গড়াতে পারে। সেক্ষেত্রে আপনার 5-6 ঘন্টা গ্যাস নিতে সময় লাগে। তো কখন গ্যাস নিব, কখন গাড়ি চালাবো, আমি উবারে গাড়ি চালাই, তো এই গ্যাসের পিছনে সময় দিতে দিতে মনে করেন যে সময় চলে যায়।
এভাবে দিনের পর দিন চলতে থাকলে আয় রোজগার কিভাবে হবে সেই দুশ্চিন্তায় আব্দুল হাকিম। গাড়ির ঋণের কিস্তি পরিশোধ নিয়েও বাড়ছে উদ্বেগ। প্রেশার ফুল পাই না, ওই যায় 100-150 টাকার গ্যাস ঢুকে। তো মনে করেন যে 100 টাকা গ্যাস ঢুকলে 500 টাকা ইনকাম করা যায় না। তো কিভাবে ফ্যামিলি চলবে, কিভাবে আমি গাড়ি খরচ উঠাবো? শুধু আব্দুল হাকিম নন, গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা এখন অনেক চালকের প্রতিদিনের ভোগান্তি। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ গ্যাস মিলছে তার অধিকাংশ সিএনজি স্টেশনে যেতে আসতেই ফুরিয়ে যাচ্ছে। গ্যাস ঢুকতেছে সর্বোচ্চ 250 টাকা বা 240 টাকা, কিন্তু মেবি রাস্তায় খরচ হচ্ছে আমার 110 টাকা। আর আমি আমার অফিস পর্যন্ত এখানে যাওয়াতে আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। 200-300 টাকার গ্যাস পুরিয়া যায়, যদি আমার 200-300 টাকার গ্যাস ঢোকে তাহলে আমার কি লাভ হবে? আমার মালিক সে কোনো দিকে দৌড়াইতে পারে না, কিছু না, তার কাজ কাম আছে, সে কাজ কামও করতে পারে না। তারা যদি কাজ কাম না করতে পারে তারা আমাদেরকে বেতন দিবে কোথায় থেকে? গ্যাস সংকটে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অনেক সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ ব্যাহত হচ্ছে, কোথাও কোথাও বন্ধ রাখতে হচ্ছে কার্যক্রম। এতে লোকসানের মুখে পড়েছেন স্টেশন মালিকরাও। মূলত লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের পাম্প বন্ধ আজকে 15-16 দিন ধরে একই অবস্থা। মানে প্রতিদিন প্রায় 1-1.5 লক্ষ টাকা লস হচ্ছে, প্রায় কারেন্ট বিল সহ। লাইনে গ্যাস নাই, কাস্টমারদের সার্ভিস দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না। যেখানে 500 টাকা ঢোকার কথা সেখানে ঢোকে 150 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্যাসের এই তীব্র সংকট কেন? সরবরাহ স্বাভাবিক হতে আর কতদিন লাগবে? 15-20 দিন আগে বা একটু কম বেশি আগে আমাদের একটা ওরকম পাইপলাইন একটু সমস্যা হয়েছে, মানে যে ভাল্ব দিয়ে আসতো সেই ভাল্বটা একটু সমস্যা হয়েছে, তার জন্য ওখানে রিপেয়ারের কাজ চলতেছে। এর জন্য এটা একটু প্রপার টাকার ধারণ করছে। মনে হয় এটা ঠিক হয়ে গেলে আবার আগের সাথে অনেক কম হবে। যেখানে আমাদের এখানে 15 PSA আমাদের গ্যাস দেওয়ার কথা ছিল, সেখানে 1-2 PSA আমরা গ্যাস দিচ্ছি। আমাদের একটু আশ্বস্ত করছে যে অল্প কিছুদিনের মধ্যে এটা একটা ভালো রেজাল্ট আমরা পাবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণপরিবহন ও ভাড়ায় চালিত যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার দাবি চালক মালিকদের। সবুজ মাহমুদ, 71, ঢাকা। দেশজুড়ে তীব্র হচ্ছে গ্যাসের সংকট, প্রভাব পড়ছে বিভিন্ন খাতে। মানিকগঞ্জের গ্যাস সংকটের কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে জানাবেন? জনজীবনের যে দুর্ভোগ রয়েছে এবং সমাধান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? চৈতি, দুর্ভোগ তো আছে। আজকে 2 সপ্তাহ ধরে আসলে চরম দুর্ভোগ এখানে। আমরা বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলিতে দেখছি যে পর্যাপ্ত গ্যাসই পাচ্ছে না। আমি জানিয়ে রাখি যে মানিকগঞ্জে 14টি গ্যাস স্টেশন আছে, তার মধ্যে এখানে 2টিতে গ্যাস দিচ্ছে আর বাকিগুলিতে আসলে গ্যাস দিচ্ছে না। যে 2টিতেও দিচ্ছে এটিতে আবার পর্যাপ্ত গ্যাস নাই। চাই তাদের প্রেশার না থাকার কারণে তারা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না, তেমনটি বলছেন। তো এখানে লম্বা সিরিয়াল আমরা দেখছি যে গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অনেক অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলে জেনে নিই তাদের মুখ থেকে মূলত জানি আসলে কি দুর্ভোগ। আচ্ছা, এই যে গ্যাস দিতে আসছেন, কখন আসছেন, কি অবস্থা? ঘন্টা 3 আগে আসছে সিরিয়ালে গ্যাস নিতে, কিন্তু গ্যাস লাইনই পাই না। তো যাও পাই ওই ভিআইপি আসে, নজল ম্যান 200-300 টাকা বেশি দিয়ে ভিআইপি আমাকে গ্যাস দিয়ে দেয়। আমরা লাইনে বসে যাচ্ছি, ভোগান্তি আমাদের ভোগান্তি। অনেক অনেক ধন্যবাদ। এই যে আমরা একজনের কাছ থেকে শুনছিলাম, তারা যেমনটি বলছেন যে তারা লম্বা সিরিয়ালে আছেন, আর ভিআইপির যে বিষয়টি তারা বলছেন যে উল্টা সাইড দিয়ে এখানে অনেকে ভিআইপি বলে গ্যাস নিয়ে যাচ্ছেন এবং তাদের অনৈতিক কিছু বাড়তি টাকা দিচ্ছেন, এরকম একটা অভিযোগ এখানে যারা গ্যাস দিতে আসছেন তারা আমাদেরকে বলছেন। এখানে কর্তৃপক্ষের সাথে আমরা যখন কথা বলছিলাম যে তারা বলছেন যে এখানে যাদের পর্যাপ্ত গ্যাস নাই, তারপরে যে প্রেশার না থাকার কারণে তারা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না, তার উপর আবার ঘন ঘন বিদ্যুৎ চলে গেলে তখন আবার বন্ধ রাখতে হচ্ছে। এখানে কর্তৃপক্ষ যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে যে কি অবস্থা গ্যাসের, আপনারা কি পর্যাপ্ত দিতে পারছেন? না, পর্যাপ্ত দিতে পারছি না, কারণ গ্যাসের প্রেশার নাই। আমরা 2টো লজেন চলতো, কিন্তু এখন একটা চলতেছে আর তাও আপনার প্রেশার একা কমে যায়। ঠিক আছে, এইটুকু। আর আপনার ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুতের খুবই সমস্যা। আপনার দিনে 3 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ থাকবে। জি জি, অনেক ধন্যবাদ। চৈতি, শুনছিলেন আসলে যে বিদ্যুতের কথাটাও যেমনটি বলছিলাম যে বিদ্যুৎ না থাকলেও কিন্তু এখানে তারা মেশিন চালু করতে পারতেছে না, মোটর চালু করার না কারণে কিন্তু গ্যাস দিতে পারছেন না। অর্থাৎ এরকম একটা দুর্ভোগ কিন্তু আছে। আর যেমনটি জানতে চেয়েছেন যে এর বাইরে কি কি ধরনের দুর্ভোগ, আমরা দেখেছি যে শিল্প কারখানার যে উৎপাদন সেগুলি কিন্তু ব্যাহত হচ্ছে। বিভিন্ন যে অ্যাম্বুলেন্স বাহী যে রুগী যাদেরকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু ঢাকায় যেতে পারছেন না, মানুষের চলাচল যানবাহন অনেক কমে গেছে। অর্থাৎ এখানেও অনেক ধরনের একটা দুর্ভোগ
কিন্তু সৃষ্টি হয়েছে এবং এটা 2 সপ্তাহ ধরে এই অবস্থাটা চলছে। অবস্থার উন্নতি কবে হবে সেটা সঠিকভাবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ আমাদেরকে বলতে পারেননি। চৈতি। মিহির, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে গ্যাস সংকটের খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। দেশ ও সমাজের উন্নয়নে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সোমবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আব্দুল জব্বার খান স্মৃতি সংসদ আয়োজিত মুখ ও মুখোশ চলচ্চিত্রের 70 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, আমরা এখনো অ্যানালগে আটকে আছি। সময় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ডিজিটালে রূপান্তর জরুরি। চলচ্চিত্র অঙ্গনকে সময় উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, মুখ ও মুখোশের নির্মাতা আব্দুল জব্বার খানের স্মৃতি সংরক্ষণে তার নামে একটি সড়ক নামকরণ হওয়া প্রয়োজন। পাশাপাশি দেশের প্রথম সবাক চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকল সদস্যকে সম্মাননা দেওয়া হবে বলেও জানান তিনি। ফলে মুখোশকে এবং তার সমস্ত নির্মাতাদের কৃতিত্বকে যদি ধারাবাহিকভাবে প্রবাহিত করতে হয়, তাহলে আমাদের এই পরিবর্তনের মাধ্যমটা বুঝতে হবে এবং এর গতিটা বুঝতে হবে। কিন্তু এ পর্যন্ত সভ্যতার জগতে চলচ্চিত্রের চাইতে কোনো প্রভাবশালী মাধ্যম আসে নাই। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যক্তি, গোষ্ঠী, আমরা যারাই সমাজকে ভালো দিকে ধাবিত করতে চাই, তাদের জন্য চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।